শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো দেখো শিক্ষার্থীরা, আমরা তিনটা গাণিতিক সমস্যা এখানে লিখেছি, 1, 2, 3। তো প্রথম গাণিতিক সমস্যার দৃশ্যকল্পটা আমরা একবার পড়ে নেই। কি লেখা আছে? স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের আগে দৃশ্যকল্পটা বুঝতে হবে। ধরে নাও এই বস্তুটার ভর 5 কেজি। এই বস্তুর উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। অর্থাৎ এই 5 কেজি ভরের বস্তুটির উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। এর 4 সেকেন্ড পর, অর্থাৎ এর 4 সেকেন্ড পর আবার এই বস্তুর উপরে, এই 5 কেজি ভরের বস্তুর উপরে 4 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথমে এই 5 কেজি ভরের বস্তুর উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড সময় ধরে কাজ করলো। এরপর 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ করা হয়নি। এরপর আবার 4 সেকেন্ড 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে মোট সময় এখানে কত? 4 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, 4 সেকেন্ড বল প্রয়োগ করা হয়নি, আবার 4 সেকেন্ড বল প্রয়োগ করা হলো। তাহলে মোট সময় কত? 4 4 4 অর্থাৎ 12 সেকেন্ড। শিক্ষার্থীরা, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি। যেমন মনে করো আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের এখন 10 মিনিট পড়ালাম, এরপর আমি 10 মিনিট রেস্ট নিলাম, তারপরে আবার 10 মিনিট পড়ালাম। তাহলে কত সময় অতিবাহিত হবে? 10 মিনিট পড়িয়েছি, 10 মিনিট রেস্ট নিয়েছি, আবার 10 মিনিট পড়িয়েছি। তাহলে মোট সময় কত? 30 মিনিট। তাই ঠিক তেমনই ভাবে 5 কেজি ভরের বস্তুর উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড সময় ধরে কাজ করলো। এরপর 4 সেকেন্ড বল প্রয়োগ করা হয়নি, আবার 4 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে। তাহলে মোট সময় 12 সেকেন্ড। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন, বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 8 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ করো। তো দেখো শিক্ষার্থীরা, আমরা আগে প্রথম অঙ্কটা সমাধান করি। দেখো প্রথম 8 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। শিক্ষার্থীরা, তোমরা জানো বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ সৃষ্টি হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হবে ঠিক ততক্ষণ পর্যন্তই ত্বরণ সৃষ্টি হবে। বল প্রয়োগ করা বন্ধ হয়ে গেলে আর ত্বরণ সৃষ্টি হবে না। অর্থাৎ যখনই বল প্রয়োগ করা বন্ধ হবে তখনই বস্তুটি সমবেগে চলবে। কেন সমবেগে চলবে? তোমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানছো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুটা কি সুষম বেগে বা সুষম দ্রুতিতে চলবে। তাহলে দেখো 4 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, এরপর 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ করা হয়নি। তাহলে প্রথম 4 সেকেন্ড সমত্বরণে চলবে এবং পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, বল হলো F সমান 5 নিউটন আর বস্তুটার ভর M সমান 5 কেজি। আর কত সময় ধরে বল প্রয়োগ করা হলো? T1 সমান 4 সেকেন্ড। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই 4 সেকেন্ড সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে, 4 সেকেন্ডে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমরা ত্বরণটা বের করি। আমরা জানি F ইকুয়াল ma বা a ইকুয়াল F বাই m। তো এখন F এর মান হলো 5 আর m এর মানও 5।
তাহলে কি হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই বস্তুটার ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এই ত্বরণে বস্তুটা 4 সেকেন্ড চলবে। তো এখন আমরা লিখব প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল ইউ টি1 প্লাস হাফ এ টি1 স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, ইউ এর মান, বস্তুটি স্থির অবস্থায় ছিল, ইউ এর মান 0 গুণ টি1 এর মান কত 4 সেকেন্ড প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 4 স্কয়ার। তাহলে এখানে কত হলো শিক্ষার্থীরা, এখানে 0 প্লাস এখানে 4 এর স্কয়ারে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে হয় 8 মিটার সমান 8 মিটার। দেখো শিক্ষার্থীরা, প্রথম 4 সেকেন্ডে বস্তুটি 8 মিটার যাবে। এরপর পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি কতটুকু যাবে সেটা আমরা বের করব। দেখো আমরা এখানে মুছে দিই শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। মনে করো এখানে বস্তুটা আদি অবস্থায় ছিল, তো প্রথম 4 সেকেন্ডে বস্তুটা এখানে আসলো 8 মিটার, এতটুকু আসলো। এই 8 মিটার আসার পরে বল প্রত্যাহার করা হয়েছে, বল আর প্রয়োগ করা হয়নি। তাহলে এখানে এরপর পরবর্তী 4 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে। আমরা ধরে নিলাম এই 4 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে। তাহলে সেই বেগটা কত, অর্থাৎ শুরু থেকে 4 সেকেন্ড পরে যে বেগ অর্জন করছে সেই বেগে বস্তুটা পরবর্তী 4 সেকেন্ড চলছে। অর্থাৎ প্রথম 4 সেকেন্ড পরে যে বেগ অর্জন করেছে বস্তুটা, সেই বেগে বস্তুটা পরবর্তী 4 সেকেন্ড চলছে। তাহলে প্রথম 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত ছিল, প্রথম 4 সেকেন্ড পরে বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। দেখো ইউ এর মান কত 0 প্লাস এর মান কত 1, টি এর মান টি1, এটা টি এর মান 4, তার মানে কি 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম 4 সেকেন্ড পরে, অর্থাৎ এখানে ছিল বেগ আদি বেগ 0, কিন্তু 4 সেকেন্ড পরে বেগ হইছে কত 4, পরবর্তী 4 সেকেন্ড এই 4 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা চলবে। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, দেখো পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল VT2, ভি এর মান 4 ইন্টু টি2 এর মান 4 সমান 16 মিটার। তো শিক্ষার্থীরা এখানে প্রথম 8 সেকেন্ডে, তাহলে প্রথম 4 সেকেন্ডে গেল 8 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে 16 মিটার। তাহলে প্রথম 8 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 8 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব, প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 সমান কত 8 প্লাস 16 সমান 24 মিটার। তোমরা অঙ্কটা এভাবে করবা, প্রথম 8 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব 24 মিটার। তো শিক্ষার্থীরা এর পরের অঙ্কটা হলো কি, উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ করো। দেখো বেগ সময় লেখচিত্র অঙ্কন করা হবে এবং বস্তুটির গতি বিশ্লেষণ করতে হবে। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথম যে অঙ্কটা করেছি তাতে আমরা কি জেনেছি, তাতে আমরা জেনেছি যে প্রথম 4 সেকেন্ডে বস্তুটির ত্বরণ a1 কত হয় 4, a1 এর মান, অর্থাৎ প্রথম 4 সেকেন্ডে বস্তুটির ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ হয় কত, বেগ হয় 4 মিটার পার সেকেন্ড। এরপর দ্বিতীয় 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ করা হয়নি, আবার তৃতীয় 4 সেকেন্ডে কত নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে প্রথম 4 সেকেন্ড ছিল 5 নিউটন বল, আর দ্বিতীয় 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ করা হয়নি,
তৃতীয় 4 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে যখন 10 নিউটন বল প্রয়োগ করা হবে তখন কি আবার ত্বরণ সৃষ্টি হবে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে বেগ সময় লেখচিত্র চাইছে, বেগ সময় লেখচিত্র। তাহলে দেখো আমরা প্রথম 4 সেকেন্ডে ত্বরণ এত, প্রথম 4 সেকেন্ড পরে বেগ এত। শিক্ষার্থীরা, প্রথম 4 সেকেন্ড পরে যে বেগ হলো, দ্বিতীয় 4 সেকেন্ড পর্যন্ত এই একই বেগ থাকবে। অর্থাৎ শুরু থেকে 8 সেকেন্ড পর্যন্ত বেগের মান এতই থাকবে। কেন এত থাকবে? প্রথম 4 সেকেন্ড পরে এই বেগ অর্জন করলো, দ্বিতীয় 4 সেকেন্ড বস্তুটা সমবেগে চললো, সেই সমবেগটা কত? এত। অর্থাৎ 8 সেকেন্ড পর্যন্ত বেগের মান 4 মিটার পার সেকেন্ড। এরপর যখন তৃতীয় 4 সেকেন্ডের যখন শুরু হবে তখন 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তখন তাহলে সে তখনকার ক্ষেত্রে আদি বেগের মান 4, আর ত্বরণ কত হবে? দেখো F2 সমান 10 নিউটন আর A2 সমান হোয়াট? আমরা জানি F2 ইকুয়াল ma2। দেখো শিক্ষার্থীরা, A2 কত? F2 বাই m। তাহলে F2 এর মান কত? 10, m এর মান 5, তাহলে কত হলো? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, তৃতীয় 4 সেকেন্ড বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলবে। তো এখন তাহলে 8 সেকেন্ড আর 8 সেকেন্ড থেকে শুরু হয়ে পরবর্তী 4 সেকেন্ড, অর্থাৎ এই 4 সেকেন্ড পরে বস্তুটির বেগের মান কত হবে? তাহলে দেখো এক্ষেত্রে আদি বেগ 4, এক্ষেত্রে আদি বেগ u সমান 4 মিটার পার সেকেন্ড, ত্বরণ A2 সমান কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে শেষ বেগ কত? তাহলে শেষ বেগ দেখো শিক্ষার্থীরা আমরা বের করব v ইকুয়াল u প্লাস a t a2t। তাহলে দেখো u এর মান কত? 4 প্লাস a এর মান কত? 2 আর t এর মান কত? 4। তাহলে দেখো শিক্ষার্থীরা 4 দুগুণে 8, 8 আর 4 12 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী মানে শেষ 4 সেকেন্ড, অর্থাৎ এই 4 সেকেন্ড পরে, অর্থাৎ শুরু থেকে 12 সেকেন্ড পরে বেগের মান হবে কত? 12 মিটার পার সেকেন্ড। তো দেখো এখন আমরা শিক্ষার্থীরা আমরা এগুলো মুছে দেই। এখন আমরা লেখচিত্রটা আঁকবো। দেখো লেখচিত্রটা আঁকবো। লেখচিত্র আমরা এদিকে নিলাম বেগ আর এদিকে সময়। সময়ের একক হলো সময়টি, একক হলো সেকেন্ড, আর বেগ হলো ভি, একক হলো মিটার পার সেকেন্ড। আমরা এদিকে নিলাম, দেখো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত 4, 8, 12, এটা হলো 12, এটা হলো 8, এটা 4, আর এদিকে আমরা নিলাম 4, 4, 8, 12। এদিকে নিলাম আমরা টাইম, অর্থাৎ এক্স অক্ষে টাইম, আর ওয়াই অক্ষে নিলাম আমরা কি? বেগ। দেখো এটা হলো ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। দেখো শিক্ষার্থীরা এখানে বেগ সময় লেখচিত্র চাইছে। তাহলে যেহেতু বেগ যেটা শুরু মানে আগে শুরু হবে সেটা যাবে ওয়াই অক্ষে, আর যেটা পরে হবে অর্থাৎ বেগ সময়, তাহলে বেগ আগে, বেগ হলো ওয়াই অক্ষে আর সময় যাবে এক্স অক্ষে। তোমাদের আরেকটা কথা বলে দিই, যদি কোনো লেখচিত্রে সময় থাকে তাহলে সময়টা তুমি এক্স অক্ষে দিয়ে দিবা, সময় অলওয়েজ এক্স অক্ষে যায়, এটা তোমরা মনে রাখবা। দেখো শিক্ষার্থীরা আমরা এখানে বস্তুটি সময় যখন শুরু হলো তখন বস্তুটা স্থির অবস্থায় ছিল, বস্তু স্থির অবস্থায় ছিল, টাইমও কি শুরু হলো। তার মানে কি টাইম যখন 0 বস্তুটির বেগও তখন 0। দেখো টাইম যখন 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হয়েছিল? 4। আমরা প্রথমে বের করেছিলাম 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ হয়েছে 4। তাহলে এখানে একটা দেখো এখান থেকে এইটা এখানে একটা বিন্দু হবে, এরপর
এই 4 সেকেন্ড পরে বল কি প্রত্যাহার করা হয়েছিল, 4 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছিল, তার 4 সেকেন্ড পর আবার 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই দ্বিতীয় 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ করা হয়নি। তাহলে এই দ্বিতীয় 4 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে। তাহলে সমবেগে গেলে তখন বেগের মান কত ছিল 4, অর্থাৎ তখন যখন সময় যখন 8 তখন বেগের মান কত 4। এরপরে 8 থেকে 12 অর্থাৎ তৃতীয় 4 সেকেন্ড বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে এবং সময় যখন 12 তখন বেগের মান কত হয়েছিল 12। তাহলে দেখো তখন বেগের মান কত হয়েছিল 12। তাহলে এখানে একটা বিন্দু হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা বিন্দুগুলো যোগ করে দিই। দেখো আমরা এখানে বলতে পারি প্রথম 4 সেকেন্ড বস্তুটি সমত্বরণে গেছে এবং সেই ত্বরণের মান কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী 4 সেকেন্ড বস্তুটি সমবেগে গেছে, এখানে কোনো ত্বরণের মান নাই। তোমরা জানো যে বস্তু যদি সমবেগে চলে তাহলে ত্বরণ কি 0। পরবর্তী 4 সেকেন্ড বস্তুটি সমত্বরণে গেছে এবং সেই ত্বরণের মান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং পরবর্তী অর্থাৎ শেষ 4 সেকেন্ড পরে অর্থাৎ শুরু থেকে 12 সেকেন্ড পরে বেগের মান হয়েছে কত, এখানে বেগের মান কত 12 মিটার পার সেকেন্ড। এ হলো বস্তুটির বেগের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা তোমরা ইচ্ছা করলে দেখো এখানে আমরা জানি কত মিটার, এখান থেকে এতটুকু হলো 8 মিটার আমরা বের করেছিলাম, আবার এখান থেকে এই পর্যন্ত হলো 16 মিটার। তোমরা ইচ্ছা করলে এই দূরত্বটাও বের করে দিতে পারো, কারণ এখানে আদি বেগ হলো 4, শেষ বেগ হলো কত 12, তাহলে মোট আর সময় কত 4 আর ত্বরণের মান কত 2। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্বটা কত s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। u এর মান কত দেখো শিক্ষার্থীরা 4, t এর মান কত 4 প্লাস হাফ ইনটু 2 ইনটু 4 স্কয়ার, 2 দিয়ে কাটা গেল কি 16 প্লাস 16, তাহলে দেখো কত 32 মিটার। শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে কত হলো 32 মিটার। আর তোমরা এটা এভাবে না করে তোমরা যদি অন্যভাবে করো, এখানে যদি করো দেখো এটা আদি বেগ এটা শেষ বেগ, তাহলে তোমরা এভাবেও করতে পারো s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। তাহলে দেখো শিক্ষার্থীরা u এর মান কত, u এর মান 4, v এর মান 12 আর ভাগ কত 2, তাহলে 4 আর 12 কত হয় 4 আর 12 16, 16 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও 4 4 আর 16, 16 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও না তাহলে 2 দিয়ে ভাগ দিলে হয় 8 8 8 আর এখানে আসে 4, তাহলে মানে কত হয় দেখো শিক্ষার্থীরা 4 প্লাস 12 ভাগ 2 ইনটু 4, তাহলে এখানে কত হয় 8, 4 এটা 32 মিটার। তাহলে এখানে কত হয় 32 মিটার। তুমি এভাবে দূরত্বটাও বের করে দিতে পারো। দূরত্বটা এখানে চাইনি, প্রয়োজন নেই, তোমরা ইচ্ছা করলে বের করতে পারো শিক্ষার্থীরা। তাহলে তোমরা এই অঙ্কটা এভাবে করবা। দেখো এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দেখো শিক্ষার্থীরা দ্বিতীয় অঙ্কটা কত, এখানে এ বি সি তিনটা তক্তা দেয়া আছে। এ তক্তার 2 সেন্টিমিটার, বি হলো 3 সেন্টিমিটার আর সি হলো 4 সেন্টিমিটার। এখন 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এ বি সি তক্তাত্রয়ের মানে কি তিনটা তক্তার পুরুত্বের 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। তাহলে দেখো শিক্ষার্থীরা এ তক্তার পুরুত্ব 2 সেন্টিমিটার, বি এর পুরুত্ব 3 সেন্টিমিটার, সি এর পুরুত্ব 4 সেন্টিমিটার। তো এখানে দৃশ্যকল্পে কি বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এ বি সি তক্তাত্রয়ের পুরুত্বের 1/3 প্রবেশ করে
বেগ অর্ধেক হয়ে গেল, অর্থাৎ তিনটা তক্তার পুরুত্ব, তাহলে দেখো তিনটা তক্তার পুরুত্ব একত্রে কত হয় শিক্ষার্থীরা? আমরা তিনটা তক্তা যদি একত্রিত করে দেই তাহলে দেখো কত হয়, 2 যোগ 3 যোগ 4, তাহলে কত হয়, 9 সেন্টিমিটার। শিক্ষার্থীরা এখানে একটা কথা লেখা ছিল, হয়তো মিস্টেক হয়ে গেছে, তক্তাত্রয়ের পুরুত্বের পুরুত্বের সমষ্টির 1/3, তাহলে সমষ্টি কত, 9 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার হলো তিনটা তক্তার পুরুত্বের সমষ্টি। তো কি বলছে, তিনটা তক্তার পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে, অর্থাৎ এই যে তিনটা তক্তার পুরুত্ব 9 সেন্টিমিটার, এই 9 সেন্টিমিটারের 3/1 প্রবেশ করে বেগের মান অর্ধেক হয়ে গেল। তো এখন শিক্ষার্থীরা প্রথম প্রশ্ন কি, বাধা দানকারী বলের মান নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন কি, বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। আমি এখানে লিখতে পারিনি, জায়গা কম তাই। তো দেখো শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করে ফেলি। বাধা দানকারী বলের মান নির্ণয় করো। আগে আমরা দেখাবো তিনটা তক্তার পুরুত্ব, অর্থাৎ তিনটা তক্তা একত্রিত করলে, যেমন আমরা একটা তক্তা রাখলো, তার উপরে আরেকটা তক্তা, তার উপরে আরেকটা তক্তা, তিনটা তক্তা যদি একত্রিত করা হয় তাহলে পুরুত্ব হয় কত, 2 যোগ 3 যোগ 4 সমান 9 সেন্টিমিটার। তাহলে এই তিনটা তক্তার পুরুত্বের 1/3, তক্তা তিনটির পুরুত্বের 1/3 কত হয়, S1 সমান 9/3 সমান 3 সেন্টিমিটার, 0.0 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.03 মিটার। তাহলে দেখো শিক্ষার্থীরা এত মিটার প্রবেশ করলে বেগের মান অর্ধেক হয়ে যায়। সেটা কিভাবে দেখো, দেখো শিক্ষার্থীরা বুলেটটা যখন প্রবেশ করছে তখন বেগের মান কত ছিল, 300। তাহলে এটা হলো যখন প্রবেশ করছে তখন বেগের মান ছিল 300 মিটার পার সেকেন্ড। এরপর ধরে নাও 3/1 এতটুকু প্রবেশ করার পরে বেগের মান হয়ে গেছে কি, 300-র অর্ধেক। তাহলে শিক্ষার্থীরা 300-র অর্ধেক কত, 150 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আদি বেগ 300, শেষ বেগ 150। তাহলে দেখো এই বুলেটটি যখন তক্তার ভিতরে প্রবেশ করলো তখন তক্তা বুলেটটিকে কি করছে, বাধা দিয়েছে। সেই বাধার কারণে বেগের মান ধীরে ধীরে হ্রাস পেয়ে 300 থেকে কত হয়েছে, 150 হয়েছে। তার মানে আমরা বলতে পারি শিক্ষার্থীরা যে গুলিটি যখন ভিতরে প্রবেশ করলো তখন কি গুলিটির ত্বরণ না হয়ে মন্দন হয়ে গেছে, অর্থাৎ মন্দনের কারণে গুলিটির বেগ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা সেই মন্দনটা বের করব। তাহলে তোমরা জানো তোমরা একটা সূত্র জানো, সেটা হলো v² = u² - 2as। আর যেহেতু এটা বুলেটটি ভিতরে প্রবেশ করলে মন্দনে চলবে, এই কারণে আমরা এখানে মাইনাস দিয়েছি। তাহলে s মানে আমরা s1 দিলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা আদি বেগ কত, u এর মান 300। তাহলে এখানে আমরা s এর মানটা বের করব, a এর মানটা বের করব। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে লেখা যায় কি, এখানে আমরা লিখতে পারি 2a(s1) সমান u² - b²। এটাকে এই পাশে নিলাম আর এটাকে এই পাশে নিলাম, বা a সমান কত, u² - b²/2s1। তো দেখো শিক্ষার্থীরা এটা কত, 300a² - 150a² ভাগ 2 × 0.03। তো দেখো আমরা অঙ্কটা করে ফেলি। এখানে কত হয়, 300² - 150 50² ভাগ কত, 2 × 0.03। দেখো শিক্ষার্থীরা মন্দনের মান কত আসে, 1 1 2 5 1 2 3 তিনটা এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তো গুলিটি এত মন্দনে চলবে,
তো এরপরে চাইছে কি বাধা দানকারী বল। তো দেখো শিক্ষার্থীরা, বাধা দানকারী বলের মান কত? বাধা দানকারী বল তোমরা জানো, বল F ইকুয়াল এম এ। তো এম এর মান কত? কত গ্রাম? গুলিটির ভর কত? 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে কেজিতে নিলে 0.01 ইন্টু ত্বরণের মান তো এখানে দেয়াই আছে 1,1,2,5,0,0,0। তো দেখো এখানে কত হয় 1,1,2,5,0 এত নিউটন। তো এত, এইটা হলো শিক্ষার্থীরা, তোমরা এখানে অবশ্যই লিখবা বাধা দানকারী বল, বাধা দানকারী বল। যদি তোমরা এখানে বাধা দানকারী বল না দাও তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, কারণ এই যে বল যদি ঋণাত্মক আসে তাহলেই আমরা বলতে পারি বাধা দানকারী বল। আর যদি এখানে বাধা দানকারী বল না লিখো, শুধু বল লিখো, তাহলে এখানে প্লাস দিয়ে তোমরা এখানে একটা মাইনাস মান বের করবা। এখানে এই যে আমরা ত্বরণের মানটা বের করছি, এখানে একটা মাইনাস মান বের করবা, তাহলে মাইনাস গুণ করলে এখানে রেজাল্ট আসবে মাইনাস। সেই রেজাল্ট মাইনাস আসলে আমরা আবার ব্র্যাকেটে লিখে দিব নেগেটিভ, মানে ঋণাত্মক চিহ্নের অর্থ হলো যেহেতু বাধা দানকারী বল, এই কারণে বলের মান ঋণাত্মক এসেছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এইভাবে অঙ্কটা করবা যে বাধা দানকারী বলের মান এত। তো এরপরে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণ দাও। শিক্ষার্থীরা এটা তোমরা কিভাবে করবা দেখো একটু। অলরেডি এতটুকু চলে আসছে, বুলেটটি অলরেডি এতটুকু চলে আসছে। তাহলে এখানে বেগের মান কত? 150। এখন এই গুলিটি কত বেগে চলবে? গুলিটি কত বেগে চলবে শিক্ষার্থীরা? এত বেগে চলবে, 150 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাবে। এবং সামনের দিকে যত যাবে গুলিটির কি হবে? মন্দনের কারণে বেগের মান ধীরে ধীরে হ্রাস পাবে। এখন হ্রাস পেতে পেতে এক সময় বেগের মান 0 হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আদি বেগের মান কত? আদি বেগ 150 মিটার পার সেকেন্ড। শেষ বেগ v ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। কেন? দেখো শিক্ষার্থীরা, শুরু হয়েছিল এখান থেকে, তখন আদিবেগ ছিল 300, কিন্তু 3 সেন্টিমিটার অর্থাৎ এর 3 ভাগের 1 ভাগ প্রবেশ করার পরে বেগের মান অর্ধেক হয়েছে। তাহলে আমি বের করব আর কতটুকু যাবে। তাহলে এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে আর কতটুকু যাবে। তাহলে এটা হলো আদিবেগ 150, আর আমরা ধরে নেই এই পর্যন্ত এসে বেগের মান 0 হয়ে গেল। তাহলে শেষ বেগ কত? 0। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল হোয়াট? আর তোমরা তো জানো যে তক্তার ভিতরে প্রবেশ করার পরে মন্দনে চলছে, তাহলে সেই মন্দনের মানটা কত? 1,1,2,5,3 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা লিখবে অবশ্যই গ থেকে প্রাপ্ত মন্দন এত, অর্থাৎ গুলিটির মন্দন এত। শিক্ষার্থীরা, তো এখন কতটুকু দূরত্ব যাবে? তাহলে দেখো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2as। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা s এর মানটা বের করব। তাহলে 2as সমান কত? ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, বা s ইকুয়াল কত? ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2a। তাহলে আমরা এখানে মান বসাই। দেখো ইউ এর মান কত? 150 স্কয়ার মাইনাস ভি এর মান কত? 0 স্কয়ার, 2 ইন্টু এর মান কত? 1,1,2,5,3 তাহলে দেখো এখানে আমরা কত পেলাম? দেখো শিক্ষার্থীরা, 150 স্কয়ার ভাগ কত? 2 ইন্টু 1,1,2,5,1,2,3 কত হয়? 0.01 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে কত হয়? 1 সেন্টিমিটার। তো দেখো শিক্ষার্থীরা, প্রথমে 3 সেন্টিমিটার প্রবেশ করলো, এরপর আর কতটুকু? 1 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগের মান অর্ধেক 0 হয়ে গেছে। প্রথম 3 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগের মান অর্ধেক হয়ে গেল,
এরপরে সামনে মাত্র 1 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে, এরপর বেগের মান 0 হয়ে যাবে, তাহলে আর প্রবেশ করতে পারবে না। তাহলে দেখো শিক্ষার্থীরা, মোট ছিল 9 সেন্টিমিটার, প্রথমে প্রবেশ করলো 3 সেন্টিমিটার, পরে প্রবেশ করলো 1 সেন্টিমিটার, তাহলে মোট হলো 4 সেন্টিমিটার। তাহলে এখানে আছে কত? 9 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না। অথবা তোমরা যদি অন্যভাবে বলো যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পরে বাকি ছিল 9 - 3 সমান 6 সেন্টিমিটার, কিন্তু প্রবেশ করতে পারলো 1 সেন্টিমিটার। তার মানে কি 6 ইজ গ্রেটার দ্যান 1, তার মানে সম্পূর্ণ তক্তা বা অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না। শিক্ষার্থীরা, তোমরা এই গুলির এরকম অঙ্ক আসে, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সমাধান করবা। তারপরে আরও অন্যভাবে অঙ্ক আসে, যেমন এখানে এই তক্তাত্রয়ের পুরুত্বের 1/3 প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল, অথবা এরকম আসে বেগ 1/3 হারালো বা বেগ 50% হারালো। তোমরা এই অঙ্কগুলো এইভাবে এই নিয়মে তোমরা অঙ্কগুলো সমাধান করবা। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে দেখো আজকের শেষ অঙ্ক। শেষ অঙ্কটা কি দেখো, আমরা দুটো গাড়ির কথা বলতে পারি, একটা হলো পি গাড়ি আর একটা হলো কিউ গাড়ি। পি গাড়ির ভর 600 কেজি, কিউ গাড়ির ভর হলো 500 কেজি। পি বা গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, পি গাড়ির বেগ হলো কিউ এর দিকে, আর কিউ গাড়ির বেগটা হলো পি এর দিকে, কত? 10 মিটার পার সেকেন্ড। তো দেখো, যাত্রা শুরুর একটা নির্দিষ্ট সময় পরে পি ও কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো এবং মিলিত বেগ কত হলো? 2 মিটার পার সেকেন্ড। তো প্রথম অঙ্কটা কি? যাত্রা শুরুর কত সময় পরে গাড়ি দুটি মিলিত হবে। দ্বিতীয়টা কি দেখো, উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি, গাণিতিক বিশ্লেষণ দাও। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের যেহেতু এখন জায়গা আছে, আমরা চিত্রটা আবার একটু আঁকি। দেখো, এই দিকে হলো পি গাড়ির বেগ, এই বেগটা কত? 12 মিটার পার সেকেন্ড। এই গাড়ির বেগ, কিউ গাড়ির বেগ হলো পি এর দিকে 10 মিটার পার সেকেন্ড, আর এদের মধ্যবর্তী দূরত্ব হলো 1.1 কিলোমিটার, সমান সমান কত? 1100 মিটার। 1.1 কিলোমিটার সমান সমান 1100 মিটার। তো দেখো শিক্ষার্থীরা, এর বেগ 12 আর এর বেগ হলো 10। এখানে বেগ বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে এরকম কোনো কথা নাই। তাহলে আমরা কি বলবো? গাড়ি দুটি অবশ্যই সমবেগে চলছে। এবং যাত্রা শুরুর কত সময় পরে গাড়ি দুটি মিলিত হবে, অর্থাৎ যাত্রা শুরুর কত সময় পরে গাড়ি দুটোর মধ্যে সংঘর্ষ হবে, সেটাই বের করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা ধরে নেই এখানে এসে গাড়ি দুটি সংঘর্ষ হলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটা হলো পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো কিউ গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব যদি S1 হয় আর এই অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয়, তাহলে দেখো S1 প্লাস S2 সমান সমান কি? এখান থেকে এই পর্যন্ত S1, আবার এখান থেকে এই পর্যন্ত S2, তাহলে মোট দূরত্ব হলো 1100 মিটার। তাহলে দুইটা গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কি? 1100। তাহলে অঙ্কটা আমরা এভাবে করতে পারি। তাহলে দেখো, আমি অঙ্কটা করে ফেলি। তাহলে তুমি অঙ্কটা কিভাবে শুরু করবা শিক্ষার্থীরা? তুমি লিখবা, মনে করি যাত্রা শুরুর টি সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো, তাহলে পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? S1 ইকুয়াল V1 T। V1 এর মান কত? 12। তাহলে আমরা কি লিখতে পারি? 12T। আবার কিউ গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? S2 ইকুয়াল V2 T। তাহলে V2 কত? 10T। শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে আমরা উভয় ক্ষেত্রে T দিলাম কেন? দেখো, একই সময় তারা চলা শুরু করলো, তাহলে এই গাড়িটা T সময় এখানে আসবে আর এই গাড়িটা T সময় এখানে আসবে, অর্থাৎ একই সময় ধরে চলবে, তারা একই সময় ধরে চলে, এখানে এসে সংঘর্ষ হলো। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? S1 প্লাস S2 সমান কত? 1100। তাহলে S1 কত?
12টি প্লাস 10টি সমান 1100, তাহলে কত হলো 22টি সমান 1100, বা টি ইকুয়াল টু কত 1100 ভাগ 22 সমান কত 50 সেকেন্ড। দেখি তোমরা দেখো শিক্ষার্থীরা, 1100 ভাগ 22, হ্যাঁ 50 সেকেন্ড। তাহলে শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যাত্রা শুরুর 50 সেকেন্ড পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে বা গাড়ি দুটি মিলিত হবে। তোমরা এভাবে অঙ্কটা সমাধান করবা শিক্ষার্থীরা। এরপরে উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। তো শিক্ষার্থীরা আমরা এগুলা মুছে ফেলি, যেহেতু এটা অঙ্কটা করতে হলে আমাদের জায়গা প্রয়োজন আছে। শিক্ষার্থীরা এখানে কি বলা আছে, উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। তাহলে দেখো এখানে একটা নতুন কথা আছে যে গতিশক্তির সংরক্ষিত হয়নি। তাহলে গতিশক্তির সংরক্ষণটা কি বা গতিশক্তির সংরক্ষণশীলতা নীতিটা কি? শিক্ষার্থীরা আগে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা একটু দেখাই তোমাদের আমি যখন থিওরি পড়িয়েছিলাম তোমাদের বলেছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র হলো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো দুইটা গাড়ি, এটা হলো পি গাড়ি আর এইটা হলো কিউ গাড়ি, পরস্পর তারা বিপরীত দিকে যাচ্ছে। এটা হলো 12 মিটার পার সেকেন্ড আর এটা হলো 10 মিটার পার সেকেন্ড। এটা হলো কিউ গাড়ি, মধ্যবর্তী দূরত্ব 1100 মিটার। তো দেখো শিক্ষার্থীরা এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এইটা হলো বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি আর এটা হলো বস্তু দুটির শেষ ভরবেগের সমষ্টি। তাহলে এটা হলো আদি ভরবেগের সমষ্টি, এটা হলো শেষ ভরবেগের সমষ্টি। অর্থাৎ এটা হলো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, এটা হলো সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। তাহলে এইটা সমান কি বলছে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে, অর্থাৎ এইটাকে সমর্থন করে। তাহলে সমর্থন করে না কোনটা? সমর্থন করে না হলো গতিশক্তি। সেই গতিশক্তিটা কি শিক্ষার্থীরা তোমরা জানো, গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। এইটা হলো গতিশক্তি। গতিশক্তির সূত্র হলো ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে প্রথম বস্তুর বা পি বস্তুর গতিশক্তি কত হলো? পি বস্তুর গতিশক্তি হলো ইকে সমান হাফ এম অন ইউ ওয়ান স্কয়ার। দেখো এখানে বেগ হলো ভি, কিন্তু পি বস্তুর আদি বেগ হলো ইউ, তাহলে গতিশক্তি কি হবে? হাফ এম অন ইউ ওয়ান স্কয়ার। আবার কিউ বস্তুর আদি গতিশক্তি কি হবে? হাফ এম টু ইউ টু স্কয়ার, কিউ বস্তুর আদি গতিশক্তি। এরপরে আবার পি বস্তুর শেষ গতিশক্তি কি হবে? হাফ এম অন ভি ওয়ান স্কয়ার। আবার কিউ বস্তুর শেষ গতিশক্তি কি হবে? হাফ এম টু ভি টু স্কয়ার। অর্থাৎ সূত্রটা এভাবে হবে, দেখো শিক্ষার্থীরা, সূত্রটা হবে হাফ এম অন ইউ ওয়ান স্কয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কয়ার সমান হাফ এম অন ভি ওয়ান স্কয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কয়ার। তাহলে এইটা হলো গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে এখানে যেটা বলছে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। তাহলে দেখো আগে দেখি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা মেনে চলে কি না, আমরা সেটা একটু প্রমাণ করি আগে। দেখো শিক্ষার্থীরা, সেটা প্রমাণ করতে হলে আমাদের লিখতে হবে সংঘর্ষের পূর্বে ভরবেগের বস্তু দুটির বা গাড়ি দুটির ভরবেগের সমষ্টি। দেখো সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির ভরবেগের সমষ্টি হলো এইটাকে আমরা পি অন দিয়ে প্রকাশ করি। তাহলে এম অন ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। তাহলে দেখো শিক্ষার্থীরা, এম ওয়ান এর মান কত? এম ওয়ান এর মান ছিল, এটার মান ছিল 600 কেজি,
লিখলাম আমরা 600 কেজি, 600 U1 কত 12 প্লাস এটা ছিল কত 500 কেজি, লিখলাম আমরা 500 ইন্টু U2 কত -10। তোমরা এখানে একটা প্রশ্ন অবশ্যই করবা যে এখানে আমি কেন মাইনাস দিলাম। শিক্ষার্থীরা তোমরা জানো বেগ একটি ভেক্টর রাশি, তাহলে এই মাইনাস বা প্লাস বা মাইনাস দ্বারা বেগের মান বোঝায় না, বোঝায় বেগের দিক। তোমরা দেখো এই যে দুইটা গাড়ির একটা গাড়ির বেগ এই দিকে আর একটা গাড়ির বেগ এই দিকে, দুইটা গাড়ির বেগ পরস্পর বিপরীত দিকে, তাহলে একটা বেগের দিক যদি তুমি প্লাস ধরো আর একটা বেগের দিক অবশ্যই কি হবে মাইনাস হবে। তাহলে আমরা এটাকে প্লাস ধরলাম এই দিকে আর এই দিকে আমরা কি ধরলাম মাইনাস ধরলাম। তাহলে দেখো এটাকে কি হয় 6 × 72 0 0 মাইনাস 5000, তাহলে কত হলো 2200 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। শিক্ষার্থীরা এরপরে আমরা সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করলাম, এখন সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি যদি P2 হয় তাহলে আমরা লিখতে পারি M1 V1 প্লাস M2 V2। তো দেখো শিক্ষার্থীরা তোমাদের এখানে যখন আমরা অঙ্কটা লিখছিলাম সেখানে কিন্তু লেখা ছিল যে তোমরা অবশ্যই মনে আছে তোমাদের যে মিলিত বেগ কত ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড, দেখো শিক্ষার্থীরা মনে করো এখানে একটা বস্তু আছে আর এই একটা বস্তু, এই দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে এরা মিলিতভাবে চলতেছে। তাহলে মিলিতভাবে চললে অর্থাৎ এই বস্তুরও বেগ যা এই বস্তুরও বেগ তা, তাহলে মিলিত বেগ যদি এদের 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে প্রথম বস্তুর বেগও 2, দ্বিতীয় বস্তুর বেগও কি 2, এবং মিলিত হয়ে তো তারা একদিকে যাচ্ছে, তার মানে কি দুইটা বেগই কি এখানে একই দিক, তাহলে দুইটা বেগের দিক একই, তাহলে এখানে প্লাস বা মাইনাস ব্যবহার করার দরকার নেই। তাহলে দেখো M1 এর মান কত, M1 এর মান ছিল 600 গুণ 2 প্লাস M2 এর মান কত 500 আর V2 কত 2, কারণ এখানে V1 আর V2 পরস্পর সমান, কারণ গাড়ি দুইটা মিলিতভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে প্রথম গাড়িরও বেগ 2, দ্বিতীয় গাড়িরও বেগ 2, তাহলে এখানে কত হয় 1200 প্লাস 1000। তাহলে দেখো শিক্ষার্থীরা 2200 এত কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো ভরবেগের একক। তাহলে দেখো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি যা হলো সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি তাই হলো। তাহলে আমরা কি বলতে পারি যে ভরবেগ, এই যে এটা প্রমাণ হয়ে গেল, দেখো এইটা সমান সমান এইটা হয়ে গেল, এখানেও 2200 এখানেও 2200, তাহলে আমরা কি বলতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে, অর্থাৎ সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে। আমরা এতটুকু প্রমাণ করতে পারলাম। এর পরের অংশটা কি গতিশক্তি সংরক্ষিত হয়নি, তাহলে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা এখন আমি একটু দেখব। দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা যে এখানে যে লিখছিলাম সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, এখন আমি কি লিখবো, এখন লিখবো সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি। সংঘর্ষের পূর্বে গতি শক্তির সমষ্টি, তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি এটাকে যদি আমরা ইয়ন দিয়ে প্রকাশ করি তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা হাফ m1 এর মান কত, দেখো m1 এর মান কত, m1 এর মান 600 ইনটু u1 এর মান কত ছিল 12 স্কয়ার প্লাস হাফ m2 500 u2 কত 10। দেখো শিক্ষার্থীরা এখানে তুমি প্লাস বা মাইনাস যাই ব্যবহার করো না কেন স্কয়ার করলে কি হবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। গতিশক্তি কেন ঋণাত্মক হয় না, যেহেতু এখানে স্কয়ার আছে, বেগের মান যদি ঋণাত্মক বা ধনাত্মক যাই হোক না কেন স্কয়ার করলে প্লাস হয়ে যাবে।
তাহলে তোমরা এটাও আজকে শিখলাম যে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। তো দেখো শিক্ষার্থীরা, এখানে কত হয় 300 ইন্টু 144 প্লাস এখানে হয় 250 ইন্টু 100। তো এখানে কত হলো, আমরা 300 ইন্টু 144 13200 প্লাস এখানে হয় কত 200 3টা 0 অর্থাৎ 25,000 প্লাস 25,000। তাহলে কত হয় শিক্ষার্থীরা 68200 এত জুল। তোমরা শক্তির একক জুল, এখানে গতিশক্তি বিভব শক্তি যাই হোক না কেন শক্তির একক জুল, তার মানে কি গতিশক্তির এককও জুল। তাহলে দেখো আমরা সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি পেলাম এত, এখন দেখি সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি এইটা হয় কিনা। দেখো শিক্ষার্থীরা, আমরা আবার এখানে এই অংশটুকু করি। এখানে সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, এইটাকে যদি আমরা E2 দিয়ে প্রকাশ করি তাহলে কি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, হাফ m1 এর মান কত 600 ইন্টু v1, তোমাদের মনে আছে